হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 13ই মে আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর চর্চা করব। আমরা আরও একবার পর্ব নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রতিদিন এই দ্য ওয়ে অফ সলিউশনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব করছি। যারা প্রথমবার এই পর্বটিকে দেখছো অবশ্যই সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের আরও কিছু চ্যানেল আছে যেমন TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেল। এই সমস্ত চ্যানেলকেও যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। সেখানে কিন্তু তোমরা অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাসও পেয়ে যাবে। চলো আজকের আমরা পর্বটি শুরু করব দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ, যেটা চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান। অনলাইনে তোমরা এর থেকে ভালো প্রতিষ্ঠান কিন্তু পাবে না। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রিপারেশন সহ আমরা সেন্ট্রালের বিভিন্ন চাকরি প্রিপারেশন এই অ্যাপের মাধ্যমে দিয়ে থাকি। তো এভরিবডি ডাউনলোড করো এক্ষুনি TWS একাডেমি অ্যাপ এবং নিজের নাম এনরোল করে ফেলো। চলো আমরা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছি। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতিকে টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সম্প্রতিকালে আমরা দেখব নির্বাচন হয়েছে, যেমন কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, পশ্চিমবঙ্গ রাজ্য এবং তার সাথে সাথে ডেয়ারি স্টুডেন্টস আসাম রাজ্যেও কিন্তু বিধানসভার নির্বাচন হয়েছে সম্প্রতি, এবং সেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু টানা দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। হিমন্ত বিশ্ব শর্মা আসামের বর্তমান দ্বিতীয় মুখ্যমন্ত্রী বা দ্বিতীয় টার্মের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন। হিমন্ত বিশ্ব শর্মা টেক্স ওথ অ্যাজ চিফ মিনিস্টার অফ আসাম ফর সেকেন্ড কনসিকিউটিভ টাইম। পরপর দুবার তিনি আসামের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন এবং সম্প্রতি তিনি শপথ নিয়েছেন। সম্প্রতি AERB ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিট পুনরায় চালু করার অনুমোদন প্রদান করেছে? AERB মানে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। তারা সম্প্রতি ভারতের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিট পুনরায় চালু করার অনুমোদন প্রদান করেছে। সেটির নাম কি হবে? চারটে অপশন দেখতে পাচ্ছ, এর ভিতরে সঠিক উত্তর হবে তারাপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত আছে। Atomic Energy Regulatory Board has approved the restart and continued operation of Unit 2 of Tarapur Atomic Power Station। তো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা মহারাষ্ট্রে অবস্থিত আছে, সেখান থেকে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড তারা সম্প্রতিকালে অনুমোদন দিয়েছে এবং কার্যকলাপ ক্রিয়াকলাপ চালু করারও অনুমোদন তারা সম্প্রতিকালে দিয়েছে। সেটা হচ্ছে তারাপুর। আচ্ছা, তারাপুরটা কোথায় আছে? মহারাষ্ট্রে আমরা জানি। এটা স্থাপিত হয়েছিল কত সালে জেনে রাখো। প্রথম এটা স্থাপিত হয় 1969-এ, অর্থাৎ 1969 সালে, এবং এই তারাপুর হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব থেকে পুরনো এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তারাপুর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য মাসে 3,000 টাকা প্রদানের লক্ষ্যে কোন প্রস্তাবিত প্রকল্পের ঘোষণা করেছে? একটা প্রকল্প সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে 3,000 টাকা প্রদান করা হবে। সেই প্রকল্পের নাম কি? লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, নারী শক্তি প্রকল্প নাকি নারী ভান্ডার? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। দেখো, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী অন মন্ডে অ্যানাউন্স দ্য রোল আউট অফ প্রপোজড। দেখো, সম্প্রতিকালে আমরা যদি দেখি তারা প্রপোজড অন্নপূর্ণা ভান্ডার স্কিম ইন দ্য স্টেট, বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী সোমবার অ্যানাউন্স করেছেন তাদের যে প্রস্তাবিত বা অ্যানাউন্স বা প্রস্তাবনা তিনি সম্প্রতিকালে ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা ভান্ডার বলে একটা স্কিম তারা ওয়েস্ট বেঙ্গলে লাগু করতে চলেছে বা চালু করতে চলেছে, আন্ডার হুইচ এলিজিবল ওমেন মে রিসিভস রেস্ট 3,000 পার মান্থ ডিরেক্টলি ইনটু দেয়ার ব্যাংক অ্যাকাউন্টস। যারা যোগ্য মহিলা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রতি মাসে কিন্তু পেতে চলেছে এই প্রকল্পের অধীনে বা এই প্রকল্পের মাধ্যমে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের এই টাকাটা ট্রান্সফার করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এটা প্রস্তাবিত, এখনো চালু হয়নি, এটার প্রস্তাব করা হয়েছে। এরপরের প্রশ্ন, দাবার কোন খেলোয়াড়কে তার অসাধারণ প্রতিভার জন্য দাবার মেসি বা মেসি অফ চেস বলা হয়?
দাবার কোন খেলোয়াড়কে তার অসাধারণ প্রতিভার জন্য দাবার মেসি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফাউস্টিনো ওরো। ফাউস্টিনো ওরো ইনি হচ্ছেন আর্জেন্টিনা দেশের একজন দাবাড়ু, যিনি অনেক কম বয়সে দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে। দেখো, ফাউস্টিনা ওরো often hailed as the Messi of chess achieved a historic milestone in the chess career। তিনি সম্প্রতিকালে একটা খুব বড় কিন্তু অ্যাচিভমেন্ট, খুব বড় একটা তিনি সাফল্য অর্জন করেছেন। বিকাম দ্য সেকেন্ড ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার ইন হিস্ট্রি। তিনি ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম, সেকেন্ড ইয়াংগেস্ট চেস গ্র্যান্ডমাস্টারে পরিণত হয়েছেন। তাকে আমরা দাবার মেসি বা মেসি অফ চেস বলেও কিন্তু চিনি। তিনি আর্জেন্টিনার বাসিন্দা। 2026 সালে কে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছেন? সালে কে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে আমি তোমাদের আগেও বলেছি, গতদিনেই আমরা দেখেছি যে 12ই মে প্রতি বছরে পালন করা হয় জাতীয় নার্স দিবস বা নার্সিং দিবস, জাতীয় নয়, বিশ্ব নার্সিং দিবস। এবং সেই নার্সিং দিবসের আবহেই কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড দেওয়া হয়, কারণ নার্সিং এর জননী হিসাবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছে সম্প্রতিকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনফার্স ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2026 টু 15 অ্যাওয়ার্ডেড অ্যাট রাষ্ট্রপতি ভবন। তো সম্প্রতিকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জনকে এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড বা জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি ভবন থেকে। এবং কাদেরকে প্রদান করেছে? যারা নার্সিং এর ক্ষেত্রে অবদান রেখেছে, নিশ্চয়ই তাদেরকে প্রদান করা হয়েছে এটা। সম্প্রতি আইসিএমআর এবং আইসিএআর যৌথভাবে জনস্বাস্থ্যের মানোন্নয়নে কোন বিশেষ প্রোগ্রাম চালু করেছে? বলো। সম্প্রতি আইসিএমআর অ্যান্ড আইসিএআর এই দুটি সংস্থা বা দুটি ইনস্টিটিউট যৌথভাবে জনস্বাস্থ্যের মানোন্নয়ন করতে কোন বিশেষ প্রোগ্রামটি চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে সেহাত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, আইসিএমআর এবং আইসিএআর প্রথমে কি একটু জেনে নিই। আইসিএমআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, মেডিকেল রিসার্চের কাউন্সিল। অ্যান্ড আইসিএআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, মানে কৃষি গবেষণা যে কাউন্সিল আছে। তো ভারতের এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এবং মেডিকেল রিসার্চ কাউন্সিল তারা দুজনে সম্প্রতিকালে কি করেছে? দুজনে যৌথভাবে একটা প্রকল্প লঞ্চ করেছে, লঞ্চেস সেহাত টু স্ট্রেংথ এগ্রিকালচার নিউট্রিশন হেলথ কনভার্জেন্স অ্যান্ড ডেলিভার মেজারেবল পাবলিক হেলথ আউটকামস। তো সম্প্রতিকালে কৃষি, পুষ্টি, স্বাস্থ্য সমন্বয় শক্তিশালী করতে এবং পরিমাপযোগ্য জনস্বাস্থ্য ফলাফল বা আউটকামস দেওয়ার জন্য প্রদান করতে এটা সম্প্রতি চালু করা হয়েছে এই সেহাত নামের প্রকল্প বা প্রোগ্রামটি। সেহাতের ফুল ফর্ম হচ্ছে কি? সায়েন্স এক্সেলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচার ট্রান্সফরমেশন। এটা হচ্ছে সেহাতের ফুল ফর্ম। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা বিদ্যুৎ ছাড়াই কাজ করতে সক্ষম নেসকোড নামক শীতলীকরণ ব্যবস্থা উদ্ভাবন করেছে? মানে একটা ফ্রিজিং ব্যবস্থা, শীতলীকরণ একটা ব্যবস্থা সম্প্রতিকালে তারা উদ্ভাবন করেছে। তার নাম কি দেওয়া হয়েছে? নেসকোড, NESCOD। তো এটা কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতিকালে আবিষ্কার করেছে বা উদ্ভাবন করেছে? সকলে পর্বটিতে একটা করে লাইক করে ফেলো দ্রুত। সম্প্রতিকালে নেসকোড নামক শীতলীকরণ ব্যবস্থা উদ্ভাবন করেছে সৌদি আরব। সৌদি আরব সায়েন্টিস্ট ক্রিয়েট নেসকোড, এ কুলিং সিস্টেম দ্যাট ওয়ার্ক উইদাউট ইলেকট্রিসিটি। এটা একদমই বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম, উইদাউট ইলেকট্রিসিটিতে এটা চলবে। ইন এক্সট্রিম হিট, খুব বেশি উষ্ণ অঞ্চলেও কিন্তু এটা চলতে পারে এবং উইদাউট ইলেকট্রিসিটিতে ঠান্ডা করে ফেলবে। এরপরের প্রশ্ন,
সম্প্রতিকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে সংক্ষেপে স্যাল বলা হচ্ছে, এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এমডি বা ম্যানেজিং ডিরেক্টর কিসের? স্যাল, ভারতের একটা রাষ্ট্রায়ত্ত কোম্পানির নাম হচ্ছে স্যাল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু আমাদের আপকামিং পরীক্ষায় আসতে পারে। স্যাল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যিনি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন তার নাম ডক্টর অশোক কুমার পান্ডা। অপশন ডিতে আমরা তার নামটা পাচ্ছি। ডক্টর অশোক কুমার পান্ডা হ্যাজ অ্যাজিউমড চার্জ অ্যাট চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। শুধু ম্যানেজিং ডিরেক্টর বা মহাপরিচালক নয়, সাথে সাথে তিনি চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান সভাপতির দায়িত্ব কিন্তু তিনি গ্রহণ করেছেন অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটাকে সংক্ষেপে আমরা স্যাল বলছি। বুঝেছো? এরপরের প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও সফলভাবে কোন মিসাইলে এমআইআরভি প্রযুক্তির ব্যবহার করে মিশন দিব্যাস্ত্র সম্পন্ন করেছে? ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করে থাকে এবং বিভিন্ন ভারতবর্ষের মিসাইল তৈরির পিছনেও তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ডিআরডিও সফলভাবে সম্প্রতিকালে একটা মিসাইল প্রযুক্তির সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে এবং সেটা মিশন দিব্যাস্ত্রের মাধ্যমে করেছে, যেখানে এমআইআরভি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেই মিসাইলটিতে। অ্যান্সার হচ্ছে অগ্নি 5 মিসাইল। দেখো এমআইআরভি আসলে কি? এমআইআরভি মানে হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল, যেটাকে এমআইআরভি বলা হচ্ছে। ইটস মিন তোমরা এই রিসেন্টলি দেখেছো ইরান এই টাইপের বিভিন্ন তোমার হচ্ছে ওয়েপেন বা মিসাইল ব্যবহার করেছে ইসরায়েলের উপরে হামলা করার সময়। মানে একটা মিসাইল সেটার মাল্টিপল ওয়ারহেড তৈরি হতে পারে, একটা মিসাইল ফাটার আগে মাল্টিপল ভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এবং সেটাকে ইন্টারসেপ্ট করা অনেক কঠিন। যেগুলো ইন্টারসেপ্টেবল যে তোমার হচ্ছে মিসাইলগুলো থাকে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, সেটাকে তোমার হচ্ছে চোখে বা তার চোখে ধাঁধা দেওয়ার জন্য এটা তৈরি করা হয়ে থাকে। তো ওয়ান মিসাইল মাল্টিপল ওয়ারহেড, একটাই মিসাইল বাট মাল্টিপল ওয়ারহেড থাকবে এবং মেনি টার্গেটস কিন্তু হিট করতে পারবে। ঠিক আছে, এক্সপ্লোজিভ এর ভিতরে থাকবে যেটা মেনি অনেকগুলো টার্গেটকে হিট করতে পারবে চারিদিকে ছড়িয়ে। এটাকে ক্লাস্টার ওয়েপন্স বলেও আমরা কিন্তু সাধারণত চিনি। তো ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্স অগ্নি 5 উইথ এমআইআরভি টেক। তো এমআইআরভি প্রযুক্তির মাধ্যমে ভারত সম্প্রতি অগ্নি 5 এর উৎক্ষেপণটা সম্পন্ন করেছে। এটা করেছে ডিআরডিও। দেখো এটা মিশন দিব্যাস্ত্রের আন্ডারে করা হয়েছে। মিশন দিব্যাস্ত্র হলো ডিআরডিও দ্বারা পরিচালিত ভারতের দেশীয়ভাবে তৈরি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি সজ্জিত অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের একটি সফল উড্ডয়ন পরীক্ষা। এটা কোন স্থান থেকে উৎক্ষেপণ হলো? কোন স্থানে উৎক্ষেপণ হলো? সঠিক উত্তর এখানে জেনে রাখবে, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এটাকে সম্প্রতিকালে উৎক্ষেপণ করা হয়েছে, যেটা ওডিশাতে অবস্থিত আছে। ঠিক আছে, ওডিশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ এটাকে করা হয়েছে। সম্প্রতি আইআইটি মাদ্রাজ তাদের প্রথম আন্তর্জাতিক ডিপটেক গবেষণা কেন্দ্রটি কোথায় স্থাপন করার কথা ঘোষণা করেছে? আইআইটি মাদ্রাজ তাদের প্রথম আন্তর্জাতিক ডিপটেক গবেষণা কেন্দ্রটি স্থাপন করার কথা ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে। দ্য আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন অ্যানাউন্স দ্য এস্টাবলিশমেন্ট অফ ইটস ফার্স্ট ইউএস ডিপটেক সেন্টার ইন মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মেনলো পার্ক, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, সেখানে স্থাপিত হতে চলেছে। চলো, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের কিছু তাজা খবর, তাজা নিউজ এবং তাজা কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করব তোমাদের এই পর্বটি খুব ভালো লেগেছে। এরকম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে বলবো পর্বটিতে লাইক করো এবং
আমাদের TWS একাডেমি অ্যাপ যেটা আছে, যদি ডাউনলোড না করো ডাউনলোড করে ফেলো। আশা করবো ডাউনলোড তোমাদের ফোনে করা আছে। এবং আপকামিং যে আমাদের বিভিন্ন ভ্যাকান্সি আসতে চলেছে, অনেক ভ্যাকান্সি কিন্তু আসতে পারে, তো সেটার দিকে নজর রেখে আমরা কিন্তু অনেকগুলো ব্যাচ এখানে কন্টিনিউ চালিয়েছি বা চলছে এখানে অনেকগুলো ব্যাচ। তুমি যে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এবং তোমার প্রিপারেশন জার্নিটাকে আরও বুস্ট দিতে পারো। চলো আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন স্ক্রিনে বলা হচ্ছে, নব্যবঙ্গ আন্দোলনের নেতা ও প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন। নব্যবঙ্গ আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও, তাই তো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। প্রথম ভারতীয় সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল? ভারতবর্ষের সংবিধান প্রথম সংশোধনী কবে হয়? ভারতের সংবিধানের সংশোধনী ইতিমধ্যে যদি আমরা দেখি, আমাদের ভারতবর্ষের সংবিধানের 131তম অ্যামেন্ডমেন্ট বিল সম্প্রতিকালে পার্লামেন্টে পেশ করা হয়েছিল। মানে 130 বারেরও বেশি কিন্তু সংবিধান সংশোধনের বিল পাশ করা হয়েছে বা পেশ করা হয়েছে, কোনোটা পাস হয়েছে কোনোটা পাস হয়নি। বাট প্রথম সংশোধনী হয়েছিল 1951 সালে, এবং এই সংশোধনীর মাধ্যমে নবম তফসিল এটা সংবিধানে যুক্ত হয়। কারণ মূল সংবিধানে 8টি তফসিল ছিল, এখানে নবম তফসিলটা যুক্ত হয়। নবম তফসিলে কি আছে? ভূমি ব্যবস্থা বর্ণিত আছে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন স্ক্রিনে। সরকারের ব্যয় যখন তার রাজস্বের চেয়ে বেশি হয় তখন সেই অবস্থাকে কি বলে? ডেফিসিট, ডিফল্ট, অবমূল্যায়ন নাকি লাভ বা প্রফিট? সরকারের ব্যয় মানে কস্ট যদি আমরা দেখি, কস্ট এবং টোটাল যদি আমরা দেখি, সরকারের ট্যাক্স, এই দুটোকে মাইনাস করলে, ট্যাক্স থেকে কস্ট মাইনাস করলে সবসময় ট্যাক্সটা মাইনাসেই থাকে, মানে ফিজিক্যাল ডেফিসিট বলা হয়, রাজস্ব ঘাটতি। এটাকে আমরা কি বলবো? রাজস্ব ঘাটতি বলবো। ঠিক আছে, টুথপেস্টে দাঁতের ক্ষয়রোধ এ সাধারণত কোন উপাদানটি ব্যবহার করা হয়? টুথপেস্ট যে আমরা ব্যবহার করে থাকি সেখানে দাঁতের ক্ষয় রোধ করতে একটা পদার্থের ব্যবহার করা হয়, কোনটি? সাধারণত আমাদের দাঁতে যদি কোনো খাদ্য কণা ফেসে যায় দাঁতের ফাঁকায়, তাহলে দেখব সেখানে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেই ব্যাকটেরিয়া দাঁতের পিএইচ ভ্যালু কমিয়ে দেয়, দাঁত হয়ে যায় অ্যাসিডিক এবং এর কারণে আমাদের দাঁত কিন্তু ক্ষয় হতে থাকে। তো এখানে টুথপেস্টে একটা পদার্থের ব্যবহার করা হয়, উপাদানের ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে ফ্লোরাইড। ফ্লোরাইডে সাধারণত টুথপেস্টে থাকে, যেটা দাঁতের ক্ষয় রোধ করতে ব্যবহৃত হয়। বিক্রম সংবাদ কবে শুরু হয়েছিল? বিক্রম সংবাদ হচ্ছে একটা একটা বলতে পারো তোমরা বর্ষ, যেমন হর্ষাব্দ, বঙ্গাব্দ, শকাব্দ, তেমনি বিক্রম সংবাদ হচ্ছে একটা এরকম বর্ষ, নতুন বর্ষ বা নতুন একটা ক্যালেন্ডার। এটা হচ্ছে নেপালের জাতীয় ক্যালেন্ডার, নেপালের জাতীয় ক্যালেন্ডার। এবং এটা চালু করেছিলেন ভারতের একজন ডেয়ারি স্টুডেন্ট শাসক, যার নাম হচ্ছে রাজা বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্য শুরু করেন এবং এটা চালু হয়েছিল কবে? সঠিক উত্তর হচ্ছে 57 খ্রিস্টপূর্বাব্দের দিকে এটা চালু হয়েছিল, 57। ভেরিসেলা জোস্টার ভাইরাসের কারণে কোন রোগ হয়? প্লেগ, পোলিও, কলেরা নাকি জলবসন্ত?
সঠিক উত্তর হচ্ছে ডেয়ার স্টুডেন্টস জলবসন্ত, যেটা সেটার ভাইরাসের নাম হচ্ছে ভেরিসেলা জোস্টার। প্লেগ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। এটা একটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে? এর কারণে প্লেগ রোগ হয় এবং ইঁদুরের মাধ্যমে এটা বেশি ছড়ায়। পোলিও ভাইরাস ঘটিত রোগ, পোলিওর ভাইরাসের নাম হচ্ছে পোলিও ভাইরাস। এবং কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। সো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ডেয়ার স্টুডেন্ট জলবসন্তর ভাইরাসের নাম ভেরিসেলা জোস্টার। বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেলে কি হয়? বায়ু দূষণ যদি বেড়ে যায় তাহলে কি হতে পারে? শ্বাসকষ্টজনিত সমস্যা, বিশ্ব উষ্ণায়ন, অম্লবৃষ্টি, নাকি উপরের সবগুলোই? সবগুলোই হয়। শ্বাসকষ্ট হতে পারে, আমাদের ব্রঙ্কাইটিস রোগ বা ব্রঙ্কাইটিস রোগ হতে পারে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এবং অম্লবৃষ্টি সবগুলো বায়ু দূষণের কারণেই হয়ে থাকে। সামগ্রিক টেকসই উন্নয়ন ইন্ডেক্স বা এসডিজি, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলছি, মানে টেকসই উন্নয়ন, এর যে ইন্ডেক্স বা এর যে তালিকা, সেটা কার দ্বারা তৈরি করা হয়? সঠিক উত্তর হচ্ছে নীতি আয়োগ দ্বারা এটা তৈরি করা হয়। এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে ইন্ডেক্স আমাদের নীতি আয়োগ প্রকাশ করে থাকে, তৈরি করে থাকে, তার টপ স্টেটের নামটা একটু জেনে রাখতে পারো। তার টপ স্টেট হচ্ছে কেরালাম রাজ্য, ঠিক আছে? কেরালাম স্টেট হচ্ছে টপ পজিশনে আসে, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে। নিচের কোনটি একটি অন্তরক নয়? কোনটি একটি অন্তরক নয়? পারদ একটি অন্তরক নয়, এটা একটা পরিবাহী, আমরা জানি পারদ তড়িৎ পরিবহন করতে পারে, এটা তড়িতের পরিবাহী। এরপরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কে বয়কট আন্দোলনের প্রবক্তা ছিলেন? বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমরা দেখব স্বদেশী আন্দোলন হয়েছিল, তাই তো? স্বদেশী আন্দোলন হয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে গিয়ে। তো এই যে স্বদেশী আন্দোলনটা হয়েছিল, এই স্বদেশী আন্দোলনে যারা চরমপন্থী ছিলেন, ঠিক আছে, চরমপন্থী বিশেষ করে, তারা কিন্তু দেয়ার স্টুডেন্টস এখানে স্বদেশী আন্দোলনের পক্ষে ছিলেন এবং বয়কট আন্দোলনটাকে তারা একটা জোর দিয়েছিলেন, বয়কট করেছিলেন ব্রিটিশ পণ্যগুলোকে, এবং দেশীয় পণ্য ইউজের উপরে তারা কথা বলতে থাকে, যার কারণে পরবর্তীতে গিয়ে কংগ্রেসে চরমপন্থী নরমপন্থী বিভাজন আসে, মত পার্থক্য তৈরি হয় এখান থেকে। সেখানে অরবিন্দ ঘোষ, তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন এবং বয়কট আন্দোলনের প্রধান প্রবক্তাদের মধ্যে একজন ছিলেন। বাড়ির কাজ দেওয়া রইবে, এটা নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখবো। কোন ক্লাব সবচেয়ে বেশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লিগ শিরোপা জিতেছে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে একটা ক্লাব ফুটবল, ঠিক আছে, ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ক্লাব ফুটবল টুর্নামেন্ট হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে ইউরোপের শীর্ষ শীর্ষ ক্লাবগুলো অংশগ্রহণ করে বিভিন্ন ইউরোপের দেশীয় লিগগুলো থেকে। এবং সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টটা জিতেছে রিয়াল মাদ্রিদ, 15 বার তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে। যেটা রিয়াল মাদ্রিদ হচ্ছে স্পেনের একটা ফুটবল ক্লাব। মেহেরুন নিসা, যিনি নূরজাহান নামে পরিচিত ছিলেন, তিনি কার স্ত্রী? এই যে মেহেরুন নিসা বা নূরজাহান, ইনি ছিলেন মুঘল যুগের সবচেয়ে, যদি আমরা বলি, একজন প্রভাবশীল নারী, খুব প্রভাবশীল নারী ছিলেন। ইনি কার স্ত্রী ছিলেন?
মুঘল যুগে প্রভাবশীল নারীদের মধ্যে একজন ছিলেন মেহেরুন নিসা বা নূরজাহান, তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। এরপরের প্রশ্ন, অ্যাকোয়া কালচার বলতে কি বোঝায়? কমেন্ট করো সকলে দেখি। অ্যাকোয়া কালচার মানে কি? শুধুমাত্র মাছ চাষ, জলে সবজি চাষ, নাকি জলজ প্রাণী ও উদ্ভিদের চাষ, নাকি সামুদ্রিক মাছ ধরা? জলে সবজি চাষটা আমি বলে দিচ্ছি, এটাকে হাইড্রোফনিক্স বলা হয়। হাইড্রোফনিক্স নামে আমরা চিনি, মানে জলে সবজি চাষকে বলা হয়ে থাকে। আর শুধুমাত্র মাছ চাষকে আমরা বলে থাকি পিসি কালচার। অ্যান্ড অ্যাকোয়াকালচার মানে হচ্ছে জলজ প্রাণী, মানে মাছ থেকে শুরু করে জলে যে সমস্ত প্রাণী জন্মায় সব কিছুর চাষ, কাঁকড়া, ঝিনুক এইসব চাষও হতে পারে, এবং সাথে সাথে উদ্ভিদ, সবজি, জলে সবজি চাষকেও বোঝাচ্ছে। তো জলজ প্রাণী ও জলজ উদ্ভিদ চাষকে বোঝাচ্ছে অ্যাকোয়াকালচার। ধর্মরাজ রথ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ, ধর্মরাজ রথ স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, এটা এক ধরনের মন্দির স্থাপত্য, যেটা তোমার দ্রাবিড় শৈলীতে নির্মিত হয়েছে, এবং এটা কোথায় আছে? এটা অবস্থিত আছে মহাবলীপুরমে। মহাবলীপুরম হচ্ছে পল্লবদের একটা কিন্তু স্মৃতিস্তম্ভ আমরা বলতে পারি। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেখানে ধর্মরাজ রথ স্মৃতিস্তম্ভ দেখতে পাবো। নিচের কোনটি পূর্ব বাহিনী নদী? পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ে এখানে ব্রাহ্মণী নদী, একটা পূর্ব বাহিনী নদী। এই যে ব্রাহ্মণী নদী, এটা সম্বন্ধে দুটো জিনিস জেনে রাখি। ব্রাহ্মণী নদী এটা ওড়িশার দ্বিতীয় দীর্ঘতম নদী, মহানদীর পরেই। এবং ব্রাহ্মণী নদীর তীরে একটা শহর আছে রৌড়কেল্লা, এবং রৌড়কেল্লাতে একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রও আছে। জেনে রাখো রৌড়কেল্লা কোথায় অবস্থিত আছে। রৌড়কেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এটা অবস্থিত আছে কোথায়? ব্রাহ্মণী নদীর তীরে, ওড়িশা রাজ্যে। সবরমতী, শরাবতী, মাহি এগুলো সবই হচ্ছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। নিচের কোন রোগটি একজন থেকে অন্যজনে ছড়ায় না? হেপাটাইটিস বি এটা একটা ভাইরাস ঘটিত রোগ, এইডস একটা ভাইরাস ঘটিত রোগ, সিরোসিস এবং কলেরা, কলেরা জলের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে, জলের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়াতে পারে কলেরার যে ব্যাকটেরিয়া আছে সেটা। বাট সিরোসিস রোগটা হচ্ছে একটা লিভারের রোগ, এটা কিন্তু সাধারণত এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় না। একটা লিভারের রোগ এটা, যেটাকে বলা হচ্ছে সিরোসিস। নেক্সট প্রশ্ন, 2026 সালে কাকে মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? একজন বলিউড অভিনেতাকে, বা একজন বিখ্যাত সিনেমার আর্টিস্ট, সিনেমা এবং থিয়েটারের সাথে যুক্ত আর্টিস্ট, যার নাম হচ্ছে অমল পালেকর, তাকে মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দিল্লির পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? দিল্লি ভারতের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, তাই তো, রাজধানী অঞ্চল। এই দিল্লির পাশ দিয়ে কোন নদী গেছে? মানে দিল্লি এক কথায় বলতে গেলে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সেটা জানতে চেয়েছে। দিল্লি যমুনার তীরে অবস্থিত আছে। আর যমুনা আমরা জানি কি, যমুনার তীরে আরেকটা শহর আছে আগ্রা শহর। যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী, এবং ভারতবর্ষেরও দীর্ঘতম উপনদী। তাই তো। নেক্সট প্রশ্ন স্ক্রিনে, 2026 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স ভারতের কোন শহরে আয়োজিত হচ্ছে? হয়ে গেছে অলরেডি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স।
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স বলে এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে ভারতের দিল্লি শহরে। নেক্সট হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহনের কাজ করে থ্রম্বিন, ক্লোরোফিল, শ্বেত রক্তকণিকা নাকি হিমোগ্লোবিন? রক্তে অক্সিজেন পরিবহনে কাজ করে থাকে হিমোগ্লোবিন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, আজকের পর্বটি এখানেই শেষ করব। গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ, জিকে এবং সাথে সাথে 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হলো আজকের পর্বে। আই হোপ আজকের পর্বটি তোমাদের খুব ভালো লেগেছে এবং এই ধরনের পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, টাটা।